স্বাগত খেলা যুগে আপনাদের সাথে আছি পার্থ বণিক। আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হেরে এবার বিশ্বকাপ বাছাই পর্ব খেলার শঙ্কায় রয়েছে বাংলাদেশ দল। প্রশ্ন উঠছে যে 1997 সালের পরে কি আরও একবার আইসিসি ট্রফি খেলতে হবে টাইগারদের। এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে আলোচনা করতে স্টুডিওতে আছেন ক্রীড়া বিশ্লেষক দেব চৌধুরী। আপনাকে স্বাগত খেলা যোগে। যেটা দেখছিলাম যে আমরা আসলে কোনোভাবে ব্যাটিংটা আসলে দাঁড় করাতে পারছি না ওয়ানডেতে। আমরা প্রথম ম্যাচেও দেখতে পেলাম যে 220-21 মতন করেছি, এই ম্যাচে তো 109 রানে অল আউট হয়ে গেলাম। আগের ম্যাচে 250 পেলেও এই ম্যাচে কেউই আসলে দাঁড়াতে পারলো না। এই যে আফগানিস্তানের বিপক্ষে এরকম ব্যাটিং কলাপস হচ্ছে, মানে এর পেছনে কারণটা কি হতে পারে? গুড মর্নিং। পেছনের কারণের চাইতে বড় কথা হচ্ছে যে আমরা আপাত দৃষ্টিতে কি দেখি। পেছনের কারণ কি এটা কোচরা ডিসাইড করবেন, কোচরা খুঁজে বের করবেন কেন এমন হচ্ছে। আমরা দেখলাম যে আমাদের মিডল অর্ডার বলতে কিছু নাই। মিডল অর্ডারে যারা খেলছেন তাদের এই লেভেলের ক্রিকেটে রশিদ খান কিংবা এই লেভেলের বোলারদের হ্যান্ডেল করার মতো স্কিল, টেকনিক, টেম্পারমেন্ট আছে কিনা এটা এখন প্রশ্নের মুখে। একটা ব্যাপার আমরা আগে খেয়াল করেছি যে রশিদ খান তো এখন তিনি এত ভালো বল করছেন ব্যাপারটা তো এরকম না। গত 8-10 বছর ধরেই তিনি এরকম ভালো বল করেন। এর আগে যখন বাংলাদেশ খেলেছে আফগানিস্তানের এগেনস্টে, রশিদ খানদের আমরা মোটামুটি, আমি ইজিলি বলবো না, কিন্তু যথেষ্ট দক্ষতার সঙ্গে হ্যান্ডেল করেছি। কিন্তু এই পার্টিকুলার লাইন আপটাতে যে ব্যাটাররা রয়েছেন, আনফর্চুনেটলি আমি পার্সোনালি ফিল করি তাওহিদ হৃদয় ছাড়া, আপনি মিরাজ বলেন, জাকের আলী অনিক বলেন, নুরুল হাসান সোহান বলেন, কিছু ক্ষেত্রে আপনার শামীম পাটোয়ারির কথাও বলেন, এদের কেউই টেকনিক্যালি, ট্যাকটিক্যালি রশিদ খান বা তাদের মতো বোলারদের হ্যান্ডেল করার জন্য যথেষ্ট ভালো টেকনিক বিলং করেন এটা আমার মনে হয় না। এটা শুনতে খারাপ লাগলেও এটা মানে আমার মনে হয় এইটাই রিয়েলিটি। একই সঙ্গে এখনকার সময়ের না, গত 15 বছরের ইন্টারন্যাশনাল ক্রিকেটটা হয়ে গেছে এরকম যে আপনি স্কিল টেকনিক যেভাবেই ডেভেলপ করেন, অ্যাডজাস্টমেন্টটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড ক্রিকেটে ভুরি ভুরি উদাহরণ আছে যে আপনার স্কিল টেকনিক হয়তো টপ ক্লাস লেভেলের না, কিংবা আপনার স্কিল টেকনিক নিয়ে বিশ্লেষকদের বা বিশেষজ্ঞদের প্রশ্ন আছে, কিন্তু আপনি খুব চমৎকারভাবে অ্যাডপ্ট করে যাচ্ছেন পরিস্থিতির সঙ্গে। যেমন ধরেন স্টিভেন স্মিথ, তার ব্যাটিং দেখলে তার মনে হবে প্রতি 10 বলে 7 বার তার পায়ে বল লাগবে, এলবিডব্লিউ হবে নর্মালি, কিন্তু তার পায়ে আপনি বল লাগাইতে পারবেন না। তার পায়ে আপনার বল লাগানো খুব ডিফিকাল্ট, সে মিডলিং করে ফেলবে। সো এই যে অ্যাডজাস্টমেন্টটা, যে টেকনিকটা কনভেনশনাল না হয়েও তিনি অ্যাডজাস্ট করে নিচ্ছেন, এটা আমাদের দেশের ব্যাটারদের মধ্যে দেখা যায় না। এবং আনফর্চুনেটলি আমাদের এই জায়গার যে ব্যাটাররা, তাদের যে রোলটা প্লে করার কথা, এই রোলটা প্লে করতে গিয়ে আমার মনে হয় তারা দ্বিধায় ভোগেন। প্রচণ্ড রকমের ডট বল খেলেন, যার একমাত্র সহজ উল্টো উদাহরণ হচ্ছে তারা স্ট্রাইক রোটেট করতে পারেন না। এবং জাকেরের কথা বলেন বা নুরুল হাসান সোহানের কথা বলেন, দে আর মোর অফ এ টি-20 প্লেয়ার ওই জায়গাগুলোতে, রাদার দেন নর্মালি 5-6 নাম্বারে ওয়ানডের ব্যাটসম্যানের যে ধরনের রোল পালন করতে হয় তাদের সেটা করার কথা, তারা সেখানে মিজারেবলি ব্যর্থ হচ্ছেন। এবং একই সঙ্গে যে গেম অ্যাওয়ারনেসের কথা আমরা বলি, যে সিচুয়েশন হ্যান্ডেলের কথা আমরা বলি, ইব্রাহিম জাদরান যেভাবে খেললেন, দলের পুরো ইনিংসটাকে ক্যারি করার চেষ্টা করলেন, আমি বিলিভ করি তাদের যে ব্যাটসম্যান রহমত শাহবোদায় আপনার ইনজুর্ড হয়ে উঠে গেলেন, তিনি থাকলে হয়তো তারা 250 করে ফেলতো। সো এই যে ইব্রাহিম জাদরানের ব্যাটিং, সেখানে এক্সট্রাঅর্ডিনারি কোনো কিছু ছিল না, বেসিক ক্রিকেটটা খেলেছেন, বল বুঝে সিঙ্গেল বা স্ট্রাইক রোটেট করার চেষ্টা করেছেন, অড বলে বাউন্ডারি বের করেছেন, সময় নিয়েছেন। আমাদের ব্যাটাররা যে সমস্ত শটে আউট হয়েছেন, আনপ্লেয়েবল কোনো বল, প্রপার উইকেট টেকিং ডেলিভারি, এটা আমার মনে হয় না। লেগ স্পিনার তো গুগলি করবেই। একজন স্পিনার আপনাকে টপ স্পিন দেবে, কখনো সে রং ওয়ান করবে, কখনো গুগলি করবে, বিভিন্ন রকম স্পিনার বিভিন্ন রকম বল করবে। আপনি যদি সেগুলো হ্যান্ডেল করতে না পারে, আউট অফ ফ্রাস্ট্রেশন, মাথার মধ্যে আগে থেকে গেঁথে রাখা শট যে আমি এই শটটাই খেলবোই বলে, ব্যাপারটা এরকম যে গুডল্যান্ড বল হলো আমি সুইপ খেলবো, তো এইটা তো সমস্যা। জাস্ট তাওহিদ হৃদয়ের উদাহরণটা দিই। ওর উদাহরণটা কেন দিচ্ছি, কারণ এই মিডল অর্ডারে তাওহিদ হৃদয় ইজ এ প্রপার প্লেয়ার। আমার এটা মনে হয় রান করুক বা না করুক, সে লাস্ট 2-3টা ম্যাচে 50 করেছে, 51-56, প্রত্যেকটা স্ট্রাইক রেটই লেস দেন আপনার 80 বা 75। এটা এখনকার আধুনিক যে ওয়ানডে ক্রিকেট সেটার তুলনায় খুবই ভালো, মানে বাজে। তারপর আমি বলবো যে বাংলাদেশের হিসাবে তিনি রান করেছেন। এই ম্যাচটাতে জাস্ট আগের ওভারটাতে 2টো বাউন্ডারি পেলেন তিনি, জাস্ট আগের ওভারটাতে। আপনার কিন্তু রানের তারা নেই। রশিদ খানকে তিনি অ্যাক্রস দ্য লাইন মিড উইকেট দিয়ে ছক্কা মারতে গেলেন। এটা হচ্ছে মাথার মধ্যে আগে থেকে সেট করে রাখা যে আমি রাশিদকে এই প্রথম বলেই এইভাবে মারবো। এইটা করে আপনি এই লেভেলের ক্রিকেটে ভালো করবেন না।
সাইফ হাসান, যাকে আমরা প্রশংসায় ভাসিয়েছি টি-20-তে T20 রাশিদ খানকে একটা মেডেন ওভার দেওয়ার জন্য। আমরা বলেছি এই যে ম্যাচ অ্যাওয়ারনেস, পরিস্থিতি বুঝে, কেননা তার ঠিক আগের ওভারেই মুজিবুর রহমান দুটো উইকেট নিয়েছিলেন। রাশিদ ওই ওভারে যদি উইকেট নিতেন তাহলে হয়তো বাংলাদেশের জন্য ডিফিকাল্ট হতে পারত। তিনি ওভারটা মেডিন দিয়ে দিয়েছেন, কত প্রশংসা হচ্ছে, সবাই দর্শক, বিশ্লেষক, সাংবাদিকরা সবাই প্রশংসা করেছেন। সেই তিনি 4 ছক্কা মারার পরে জাস্ট যে বলটাতে ছক্কা মারলেন তার পরের বলটাতে একটা আপার কাট খেলতে গেলেন। আমি বুঝতাম যে আপনার থার্ড ম্যান ইনসাইডে, মানে আপনার সার্কেলের ভেতরে আপনি আপার কাটটা খেলে দিয়েছেন। আমি বুঝতাম আপনার 10 বলে 25 রান লাগে আপনি আপার কাট খেলে দিয়েছেন। আমি বুঝতাম আপনি 350 টার্গেটে খেলতেছেন। ওইটা এমন একটা লেন্থের বল, আপার কাট আপনি খেলতেই পারেন, কিন্তু দ্যাট ওয়াজ নট দ্য আইডিয়াল সিচুয়েশন টু প্লে এ আপার কাট। আমরা যদি বারবার বলছি যে প্রিডিটারমাইন্ড শট যেগুলো খেলছে আমাদের প্লেয়াররা, কিন্তু আমাদের প্লেয়াররা তো এটাও বলছে যে তারা যে মানের দল, তাদের আসলে বিশ্বকাপ বাছাই পর্ব খেলা সাজে না। আমি সেটা বিশ্বাস করি। তো মানে তার হলে এই ধরনের রেজাল্ট আসছে কেন বারবার? আমরা কি মানে ভুল আত্মবিশ্বাসে ভুগছি কিনা? ভুল আত্মবিশ্বাসে ভুগতে পারি, ভুল আত্মবিশ্বাসে খুব ভুগতে পারি, কেননা বাংলাদেশ ক্রিকেটের একটা বড় অংশ, নট নেসেসারি ক্রিকেটার্স, স্টেক হোল্ডার যারা আছেন, তারাও বিভিন্ন সময় একটা ফেক কনফিডেন্স নিয়ে ঘুরে বেড়ায়। এটা যখন আমি সাংবাদিকতা করতাম, সাংবাদিক মহলে এটা নিয়ে প্রচুর হাসি ঠাট্টা হইতো যে লেটসে আপনার অ্যাবিলিটি হচ্ছে ধরেন এক্সের মতো, কিন্তু আপনি নিজেকে চিন্তা করতেছেন যে ভাই আমি ভেরি নিয়ার টু লিওনেল মেসি, তাহলে তো মুশকিল। তো বাংলাদেশের ক্রিকেটারের মধ্যে অনেকের মধ্যে ব্যাপারটা আছে, তারা নিজেদেরকে গ্লোবাল স্ট্যান্ডার্ডের টপ লেভেলের প্লেয়ার মনে করে, কিন্তু অ্যাকচুয়ালি নট। বাংলাদেশের ব্যাটিংয়ের আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে যে আপনার মেহেদী হাসান মিরাজ। এই কথাটা আমি বিভিন্ন সময় বিভিন্নবার বলেছি, মেহেদী হাসান মিরাজ ইজ নট এ নাম্বার 5 ব্যাটসম্যান। আপনি মেহেদী হাসান মিরাজ লাস্ট 12টা ম্যাচে যে 4টা 50 করেছে, প্রতিটা ম্যাচে বাংলাদেশ খেলেছে। ওই 5 নাম্বার জায়গাতে যে ব্যাটিং করা দরকার মেহেদী হাসান মিরাজ সেটা কখনোই আপনাকে ডেলিভার করতে পারবে না। এখন এটার কাউন্টার প্রশ্নটা হচ্ছে যে ভাই অন্যরাও তো খেলতে পারে না, তারা তো তাও আপনার একটা জায়গা পর্যন্ত নিয়ে যায়। এই একটা পর্যন্ত বা একটা জায়গা পর্যন্ত নিয়ে যাওয়াই হচ্ছে অ্যাকচুয়ালি বাংলাদেশ টিমকে একটা মিডিওকার টিম বানিয়েছে। সরি, যে আমরা একটা পার্টিকুলার জায়গায় গিয়ে সম্মানজনক হার মেনে নিয়ে সন্তুষ্ট থাকি। সো এই ধরনের ব্যাটিং আপনাকে ওখানেই নিয়ে যাবে। আর এই যে প্লেয়াররা আছেন, এই প্লেয়ারদের মধ্যে সামর্থ্যের ঘাটতি স্পষ্ট। এই সামর্থ্যের ঘাটতির ব্যাপারে আরেকটা প্রশ্ন চলে আসে যে আমাদের ব্যাটিং কোচ নেই আসলে। আমরা ফিল সিমন্স এখানে হেল্প করছেন, কোচ সালাউদ্দিন তিনি সিনিয়র সহকারী কোচ হিসেবে আছেন। মানে সালাউদ্দিন যে হাইপ তুলে বাংলাদেশ দলে এসেছিলেন, দেশ সেরা কোচ হিসেবে এসেছিলেন, এখন তার উল্টা পিঠটা দেখতে হচ্ছে। আসলে আমাদের ব্যাটিং কোচ আসলে এই পর্যায়ে তো এসে একজনকে ব্যাটিং শেখানোর কিছু নেই, ফাইন টিউনিং এর বিষয় থাকে। তো এই জায়গাটাতে আসলে ব্যাটিং কোচ কতটা ইম্প্যাক্ট রাখতে পারতো যদি থাকতো, আর আমাদের যে প্লেয়ার রয়েছেন তারা ব্যাটিং কোচের কাছে অ্যাডাপ্ট করার কতটুকু ক্যাপাবিলিটি রাখেন? আপনার প্রশ্নের মাঝে এটার কিছুটা উত্তর আছে যে এই লেভেলের ক্রিকেট আসলে ব্যাটিং টেকনিক নিয়ে খুব বেশি কাজ করার আসলে থাকে না, বরং পার্টিকুলার অপোনেন্টের এগেনস্টে আপনি আপনার স্কিল সেট দিয়ে সেটাকে কিভাবে মোকাবেলা করবেন। লেটস আপনি লেফট হ্যান্ডের ব্যাটসম্যান, লেটস আপনি নাজমুল হোসেন শান্ত, যে আপনি রাশিদ খানকে কিভাবে মোকাবেলা করবেন, ইটস মোর অফ এ স্ট্র্যাটেজিক্যাল প্ল্যান এখনকার দিনের প্লেয়ারদের সঙ্গে। আর ব্যাটিং কোচ থাকলে বোধ করি ভালো হতো। যতটুকু জানি সালাউদ্দিন আহমেদ তিনি নিজেই ব্যাটিংয়ের দায়িত্বটা দেখেন। এখন সেটা যদি হয়, দল যদি ভালো করে আমরা তো তাদের প্রশংসা করি, দল যদি খারাপ করে তাদের সে দায়িত্বটা নিতে হবে, কেন হচ্ছে না এই জবাবদিহিতা করতে হবে। এবং স্পেসিফিক্যালি আপনার পার্টিকুলার কিছু প্লেয়ার দিনের পর দিন অফ ফর্মের পরও সুযোগ পেয়ে যাচ্ছে, এটা কেন সেটাও মানে আলোচনায় আনাটা জরুরি। সো যেমন ধরুন জাকির আলী অনিক, আমার অনুমান বাংলাদেশের যে কোনো ম্যানেজমেন্টের আন্ডারে তার যে ফর্ম, যেভাবে তিনি পারফর্ম করছেন, যতটা কুৎসিত এবং জঘন্য ব্যাটিং অ্যাপ্রোচ দেখাচ্ছেন, যে কোনো দিন বাদ পড়তেন তিনি, কিন্তু তাকে খেলানো হচ্ছে। আমার মনে হয় যে ড্রেসিং রুমের যে স্বজনপ্রীতি এবং ইগোর যে ব্যাপারটা, যে সবাই আলোচনা করছে জাকির আলী অনেককে নিয়ে, যা পারিস কর গিয়ে, আমরা জাকির আলী অনেককে খেলাবো। কারণ এই সিন্ডিকেট বা এই একটা ট্রুপ আছে বাংলাদেশ ড্রেসিং রুমে, এটা হচ্ছে সত্যি কথা। আপনি এটা মানেন আর না মানেন, প্লেয়াররা এটা আলোচনা করে, এই আলোচনাগুলো বাইরে আসছে, আগামীতে হয়তো আরও বাজেভাবে আসবে, নাম ধরে ধরে আসবে যে এই 3 জন অমুক ফ্র্যাঞ্চাইজির লোক, এদের কোচ, এরা মিলে এই নেপোটিজমটা করতেছে বাংলাদেশ ড্রেসিং রুমে। সো এগুলা হচ্ছে কি টিমের কালচার নষ্ট করে, টিমের পরিবেশ নষ্ট করে। আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে দিই, আমি জানি না আপনার সময় আছে কিনা। যে টি-20তে আপনার নুরুল হাসান সোহান, এর আগে আমি এটা বলেছি, নুরুল হাসান সোহান নেমে দলের অবস্থা খারাপ, প্রথম বলে অফ স্ট্যাম্পের বাইরে গিয়ে শট খেলেন, থার্ড ম্যানে লেগে পেছন দিয়ে গেল। ওই ইনিংসে প্রতিটা শট সোহান খেলেছে আউট অফ ফ্রাস্ট্রেশন, এবং ওই নেপোটিজমের এগেনস্টে তার, আপনি প্রতিবাদ আমি বলবো না,
ক্ষোভের কারণে। ড্রেসিং রুমের পরিবেশ বিষাক্ত হচ্ছে, এবং বিষাক্ত হচ্ছে পার্টিকুলার 3-4 জন প্লেয়ার এবং 2-1 জন কোচের কারণে। এই জিনিসটা আছে বাংলাদেশ ড্রেসিং রুমে। আপনি যদি পর্যন্ত প্লেয়ারদের সবাইকে আস্থায় না আনতে পারবেন, সে পর্যন্ত ড্রেসিং রুমের পরিবেশটা কখনো ভালো হবে না। এবং এখানে আমার মনে হয় যে লিডারশিপের একটা বড় ঘাটতি রয়েছে। যদি এখন আগামীতে আমাদের আইসিসি ট্রফি খেলতে হয়, বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে হয়, এটা বাংলাদেশ দলের জন্য কতটা আসলে লজ্জার হবে এবং আমাদের ক্রিকেট আসলে কতটা পিছিয়ে যাবে? লজ্জার আমি এটা বলতে চাই না, কেননা আপনি পারফরমেন্স খারাপ করেছেন, আপনি আইসিসি ট্রফি খেলেছেন বা কোয়ালিফাইং খেলেছেন, হোয়াট এভার ইউ নেম ইট। প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশের ড্রেসিং রুমে যে লিডারের অভাব, নাজমুল হোসেন শান্তকে যে আপনারা ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিলেন, ইম্প্যাক্টটা কি হইল? বাংলাদেশ তো ওয়ানডেতে ভালো দল ছিল, নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন হিসেবে ভালো করছিলেন। এইটা গিয়া নাজমুল আবেদিন ফাহিমরে জিজ্ঞেস করেন, নাজমুল আবেদিন ফাহিমরে জিজ্ঞেস করেন, এই যে নাজমুল হোসেন শান্তরে ক্যাপ্টেন্সি থেকে সরাইলেন, এটার ইম্প্যাক্টে দায় কে নেবে? উনি নেবেন না মিরাজকে দায় দেবেন? মিরাজ এই পর্যন্ত যে কটা ম্যাচ ক্যাপ্টেন্সি করেছেন, বাংলাদেশের রেজাল্ট কি? এই ব্যাপারগুলো খোলামেলা আলোচনা হওয়া উচিত এবং উইথ কনভিকশন তাদেরকে এই প্রশ্নগুলো করা উচিত এবং তাদের দায়ের জন্য তাদেরকে বলা উচিত দায় নেবেন কিনা, দায় নেওয়ার পর আপনারা কি করবেন। অবশ্যই প্রশ্ন উত্তরগুলো আসলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে আমাদের বের করে ফেলে হয়তো খুব একটা ভালো হবে। অনেক ধন্যবাদ দেবচৌধুরী আমাদের সাথে থাকার জন্য।